তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সন্দীপন পাঠশালা সেই শিক্ষক সীতারাম পাল আজীবন লড়াই করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে। দেখে কষ্ট হয় যে আজ তাঁর উত্তরসূরিদের রাজপথে নেমে লড়তে হচ্ছে অধিকারের লড়াই। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হানার ভয়াবহ ছবি। পেহেলগাঁওতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়। একটার পর একটা প্রতিবেদন পাঠাচ্ছে সুকান্ত, দেখাবো। কিন্তু তার আগে প্রথম প্রশ্ন, এসএসসির সঙ্গে দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে অনড় শিক্ষকরা। সংখ্যা প্রকাশ করা গেলে তালিকা প্রকাশ করতে বাধা কোথায়? এই বিশেষ প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্নটা তুলতে হবে আজ। দ্বিতীয় প্রশ্ন, কে যোগ্য কে অযোগ্য আপনার দেখার দরকার নেই, চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রী। অযোগ্যদের উদ্দেশ্যে কিছু বলার নেই, যোগ্যরা মাইনে পাবেন, গতকালই বলেছিলেন শিক্ষামন্ত্রী। যোগ্য অযোগ্য নিয়ে সরকারের মধ্যেই কি দুটো মত? তৃতীয় প্রশ্ন, অধিকারের দাবিতে পরিবার ছেড়ে রাস্তায় দিন কাটছে আন্দোলনকারীদের। এক বাটি খিচুড়ির জন্য লাইন দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। যোগ্যদের তালিকা না পেলে কিসের ভিত্তিতে কাজে ফিরবো প্রশ্ন শিক্ষকদের। যাদের স্কুলে থাকার কথা, কেন তাদের দিনের পর দিন থাকতে হবে ওই রাস্তায়? চতুর্থ প্রশ্ন, ফের জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর পাক মদতপুষ্ট জঙ্গিদের এলোপাথারি গুলি, প্রায় ৩০ জনের মৃত্যুর আশঙ্কা। উপত্যকা শান্ত হয়েছে, কেন্দ্রের বারবার এই আশ্বাস সত্ত্বেও আবার কি ফিরছে আতঙ্কের দিন? পঞ্চম প্রশ্ন, ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরে গেলেন অমিত শাহ। ধর্ম পরিচয় জিজ্ঞেস করেছিল আততায়ীরা। প্রায় ৫০ রাউন্ড গুলি চলেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের। ৩৭০ ধারা রদের পরেও কেন নিয়ন্ত্রণের বাইরে গেল কাশ্মীরের পরিস্থিতি? এই প্রশ্ন উঠবেই। তবে শুরুতেই চোখ রাখবো এসএসসি আন্দোলনে। দেখাবো আপনাদের ঠিক কি হয়েছে আজ গোটা দিন ধরে। দেখুন, যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। উনি মিথ্যে কথা বলছেন, ওনার থেকে মিথ্যে কথা মনে হয় কেউ বেশি বলে না। রাতভর খোলা আকাশের নিচে, কোথায় খাবার, কোথায় জল, কোথায় শৌচাগার। দুর্নীতির জেরে আক্ষরিক অর্থেই রাস্তায় বসতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাকে। এসএসসির সামনে লাগাতার দ্বিতীয় দিন ঠাই বসে তারা। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মৌখিক আশ্বাস দিচ্ছেন, কিন্তু কোথায় লিখিত প্রতিশ্রুতি? কে ফেরাবে হকের চাকরি? কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। আমরা স্কুলে যেতে চাই, কিন্তু অযোগ্যদের সঙ্গে নয়। অযোগ্যদের প্রতি একটা মায়াবী দরদ, সেই দরদের জায়গা থেকে এটা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন কোনো তালিকা প্রকাশিত হবে না। এসএসসির সামনে উঠল মুখ্যমন্ত্রী বিরোধী স্লোগান। পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। ২১ তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরেও শিক্ষামন্ত্রী আমাদের বলেছিলেন ২১ তারিখে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে। শুধুই জটিলতা, কোথায় আসার আলো? চুরি করেছে তার সরকারের লোকেরা, পশ্চিমবঙ্গ সরকারের তারা নিজস্ব বাহিনী, তো তাদের পাশে দাঁড়াবেই, কারণ তিনি তো চোরের রানী। মুখ্যমন্ত্রীর প্রথম থেকে শেষ অবধি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য গুলিয়ে দাও। সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আশঙ্কার মন খারাপ দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। একদিকে জঙ্গি হামলায় পর্যটকদের রক্তে লাল হলো কাশ্মীরের মাটি। ধর্মীয় পরিচয় দেখে দেখে খুঁজে খুঁজে খুন করা হলো, চিহ্নিত করে খুন করা হলো পর্যটকদের। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যালীলা কাশ্মীরে ঘটেনি। অন্যদিকে প্রায় ২৩০০ কিলোমিটার দূরে চাকরি হারানো শিক্ষকদের চোখের জল আর ঘামে ভিজছে এই বাংলার রাজপথ। যাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, গত ২৮ ঘন্টা ধরে তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। কারণ মেধার জোরে পাওয়া তাদের চাকরিটাকে দুর্নীতি গিলে খেয়ে নিয়েছে। এক বাটি খিচুড়ির জন্য এখন সল্টলেকের রাস্তায় লাইনে দাঁড়াতে হচ্ছে ওই ছেলে মেয়েগুলোকে। এই অচল অবস্থা কি আদৌ কাটবে? কোথায় আটকে আছে? আমি এই অনুষ্ঠান শুরু করব
আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে দিয়ে। কিন্তু সুদীপ্তর কাছে আমি শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে, আজকে সবার আগে বলি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করলেন, যোগ্য অযোগ্য নয়, বৈধ অবৈধ নয়, উপযুক্ত শিক্ষক। তো আমি বৈধ বলি, যোগ্য বলি বা উপযুক্ত বলি, আজকে দেখুন যে চিঠিটা পাঠিয়েছে তাতে কিন্তু খুব স্পষ্ট ডিআইদের কাছে এই চিঠি পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন। স্পষ্ট বলা হয়েছে সেটা 3 তারিখে সুপ্রিম কোর্টের অর্ডার এবং 17 তারিখে সুপ্রিম কোর্টের যে মডিফিকেশনের অর্ডার তার ভিত্তিতে এই গভর্নমেন্ট অর্ডার ইস্যু হয়েছে। সবাই কিন্তু মাইনে পাবে না। আই রিপিট, মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যে আপনাদের যোগ্য অযোগ্য দেখতে হবে না, কিন্তু ব্যাপারটা মোটেই এই রকম নয়। তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে সরকার বাধ্য, এবং কোনো বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে। আমি খুব স্পেসিফিক্যালি এই অর্ডারের যে অর্ডার ইস্যু হয়েছে, আমি আবার বলছি, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল পাঠাচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআইদের। তাতে খুব স্পষ্ট করে দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা হয়েছে সেটা কারা এই মাইনেটা পাবে। who have not specifically been found to be tainted, I repeat, who have not specifically been found to be tainted। আমি ঠিক এই জায়গা থেকে সুদীপ্তর কাছে আসতে চাইব, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য নয় তারা বেতন পাবে। আমি যোগ্যদের শুধু বেতন দিচ্ছি কিন্তু যোগ্যদের তালিকা দিচ্ছি না, কেন? যোগ্যদের তালিকা দেওয়ার ক্ষেত্রে সরকারের অসুবিধাটা কোথায়? যে দাবিতে ওই অতজন শিক্ষক শিক্ষিকা, যাদের এক প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতেও আছেন, তারা আন্দোলন করছেন, কেন যোগ্যদের তালিকাটা দেয়া হচ্ছে না? সুদীপ্ত, দেখুন, প্রথমেই বলি একটা খুব সিম্পল অ্যান্সার, কেন যোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না? কারণ ওই যোগ্যদের তালিকার মধ্যে অযোগ্যরা আছে। এবার আমি বলি, কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআইএসদের পাঠাচ্ছে যে এই একটা লিস্ট, এই লিস্ট অনুযায়ী আপনারা স্কুলে এনাদের জয়েন করান। ওই লিস্টে অঙ্কিতা অধিকারী নেই, কে বলতে পারে? বা অঙ্কিতা অধিকারীর মতন আরও 10,000 জন নেই, কে বলতে পারে? তাই জন্যই এই যারা চাকরির প্রার্থী বা চাকরি যাদের হারিয়েছে তারা যে আন্দোলন করছে, আপনি যোগ্যর তালিকা দিন, যাতে করে পরবর্তীকালে প্রশ্ন না ওঠে যে আবার যোগ্য অযোগ্য মিশে গেছে, আমরা যাতে কাজ করতে পারি এবং পরবর্তীকালে যাতে সুপ্রিম কোর্টে আমরা আবেদন করতে পারি যে যদি আমাদেরটা কনসিডার করে দেখা হয়। কিন্তু এই যোগ্যের তালিকা যদি দিয়ে দেয় তাহলে একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে তো যে এরা কোনো দুর্নীতি করেনি, এই তালিকা দিতে অসুবিধা কি? আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, উনি তো বলছেন সবাই মাইনে পাবে না, তার থেকেও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কারা মাইনে ফেরত দেবে। অ্যাটলিস্ট আপনি আগে সেটা দিন। সেটা যদি না দেন, আপনি যদি সেই রকম ক্যান্ডিডেট যাদের বেতন ফেরত দিতে হবে তাদের নাম যদি এই যোগ্যের তালিকায় ঢুকিয়ে দিয়ে আবার বলেন যে এইখানে যোগ্য অযোগ্য সেগ্রিগেট করা যাচ্ছে না, তার মানে 31শে ডিসেম্বর অবধি যে ব্রিদিং স্পেস সুপ্রিম কোর্ট দিয়েছে যোগ্যদের জন্য সেটাও আপনি কিন্তু কেড়ে নিচ্ছেন এই যোগ্যদের। বেতন ফেরতের যে কথা সম্ভবত তো আগামীকালই মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তাই নিয়ে রিপোর্ট দিতে হবে। আগামীকাল আছে, কিন্তু বেতন ফেরত দেবে কারা? রাইট, এই বেতন ফেরত কারা দেবে তার জন্য তারা তালিকা বার করতে হবে। সেই তালিকাটা বার করলেও কিন্তু কিছুটা স্বস্তি পাবে এই যোগ্যরা, বুঝতে পারবে যে অ্যাটলিস্ট আমাদের বেতন ফেরত দিতে হবে না, তাহলে আমরা স্কুলে যেতে পারবো। 2 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা তো সবাই শুনেছেন, আমিও শুনেছি, ভুল বললে শুধরে দেবেন, শিক্ষামন্ত্রী বলেছে 17,206 জন যোগ্য চাকরি প্রার্থী যারা স্কুলে যাবে, আপনারা স্কুলে যান, আপনাদের আর কিছু ভাবতে হবে না, এটা বলেছে। আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, একটু দেখাবেন। এটা হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন, এটাও একটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন। এইটা 9-10 এর ক্ষেত্রে বলছে টোটাল সুপারিশ হয়েছে চাকরির জন্য 11,425, আর 11-12-এ 5,557। এই দুটো যোগ করলে আসে 16,892। তাহলে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনি কোথা থেকে এই 17,206 ফিগারটা পেলেন? তার মানে আবার এখানে ভুয়ো ক্যান্ডিডেট এই যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে এসএসসি কিছু দুর্নীতি অ্যাডমিট করেছে, সেটা হলো 6,279, 6279। এই 6279-এর যদি বাদও দিই তাহলেও তো ফিগারটা আসে হলো অ্যারাউন্ড 11,000 বা 10,000। তাহলে শিক্ষামন্ত্রী কোন ভিত্তিতে বললেন যে 17,206 জন
নতুন জয়েন করবেন। তার মানে এই যে 17,206 জনের যে তালিকা পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন, তার মানে এখানে অযোগ্যরা আছে এবং এই কারণেই এই যোগ্যর তালিকা প্রকাশ করা হচ্ছে না। বেশ বেশ, আমি সুদীপ্তকে বলি, এক হচ্ছে সুদীপ্ত একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যোগ্যদের তালিকায় অযোগ্যরা মিশে আছে। কিন্তু এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমি সুদীপ্ত একটা প্রশ্ন তুলেছেন যে 17,206 জনের যে তালিকা, এই সংখ্যাটা 17,206 এটা কোত্থেকে এলো? এর জবাব শিক্ষামন্ত্রীর কাছে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমার কাছে সম্পূর্ণ একটা অন্য জবাব আছে। সুদীপ্ত স্যাটিসফাইড হবে কিনা জানি না, যে জবাবটা নিয়ে আমি পরবর্তী বক্তা রাহুল চক্রবর্তীর কাছে যাব। আমি একেবারে খুব স্পষ্ট করে বলছি কোথা থেকে। সুদীপ্তকে আমি শুধু মনে করিয়ে দেব যে সুপ্রিম কোর্টের 3 তারিখের রায়ে 24 নম্বর পয়েন্টে 28 পাতায় সুদীপ্ত যদি একবার চোখ রাখে তাহলে এর উত্তর পাবে, কিন্তু সেখানে একটা ফ্যালাসি আছে। হ্যাঁ, সুদীপ্ত বলছে যে 17,206 সংখ্যাটা এলো কোথা থেকে। কোথা থেকে এলো দেখুন, আমি দেখাচ্ছি কোথা থেকে এই সংখ্যাটা কিভাবে রিপোর্টেড হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে 3 তারিখের রায়। সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন তারা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, খুব মন দিয়ে লক্ষ্য করুন, সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর টোটাল রেকমেন্ডেশন কত? 11,610। বেশ, 11 এবং 12-এ টোটাল রেকমেন্ডেশন কত? 5,596। দুটোকে যদি যোগ করা যায় তাহলে 17,206। কিন্তু এটা সুদীপ্তর প্রশ্নের উত্তর নয়। সুদীপ্তর আগের অংশটা আমি একটু ব্যাক করি, যে যোগ্যদের মধ্যে অযোগ্যরা মিশে আছে, হুবহু কিন্তু এটাই দেখা যাচ্ছে। তার কারণ লক্ষ্য করুন, এটা কিন্তু সিবিআইয়ের ডেটা নয়। আমি বারবার যেখানে হাইলাইট করতে চাইছি, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের হাইকোর্টের দেয়া ডেটা, যেটা সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে রেফার হয়েছে। আচ্ছা, কেন বলছি ফ্যালাসি, কেন বলছি এর ভেতরে অযোগ্য মিশে আছে? তার কারণ আবার আমরা ভেঙে নিই। ওই 17,206-কে আবার 11,610 এবং 5,596-তে আমি ভেঙে নিলাম। এসএসসি নিজেরা কি বলছে? এসএসসি বলছে ক্লাস 9 এবং 10-এর 11,610-এর মধ্যে অযোগ্য এসএসসি অনুযায়ী কত আছে? কত চাল আর কাঁকড়ের পার্সেন্টেজ কি বলা হচ্ছে? কাঁকড় অর্থাৎ অযোগ্য মিশে আছে 8.5%। আই রিপিট, 8.57%। তার মানে 993। বেশ, এবার 11 আর 12-এ আসি। এতে সংখ্যাটা কি ছিল? 5,596। একেবারে সরাসরি এর ভেতরে অযোগ্যদের অর্থাৎ কাঁকড়ের পার্সেন্টেজ কত? এসএসসি বলছে 14.47%। বাদ দিন, কত দাঁড়াচ্ছে? 810। অর্থাৎ সুদীপ্তর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়, সেটা হচ্ছে যে কোথা থেকে 17,226 এলো। কিন্তু আবার সুদীপ্তর দ্বিতীয় সিদ্ধান্তটাকেও মানে সঠিক প্রমাণ করছে এই রায়। তার কারণ এর ভেতরে এই যে 8.5% আর 14.47%, অর্থাৎ যে ভেজালটা বাদ যাবে, সেইটা কিন্তু শিক্ষামন্ত্রীর এই 17,206-এর মধ্যে নেই। আমি আবার বলছি যে অর্থাৎ এর ভেতরে অযোগ্য মিশে আছে। রাহুলের কাছে আমার প্রশ্নটা খুব পরিষ্কার থাকবে, সেটা হচ্ছে যোগ্যরা আছে, অযোগ্যরাও আছে। যোগ্যদের যেটা এই শিক্ষক শিক্ষিকারা আজকে যাদের দিন থেকে রাত, গতকাল দুপুর থেকে তাদের সমস্ত তার রাস্তায় চলে গেছে, আক্ষরিক অর্থে যারা রাস্তায় বসেছে, তাদের একমাত্র দাবিটা কি? দাবিটা হচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশ। আমার কাছে যদি ফিগার থাকে, আমি হাইকোর্টে পার্সেন্টেজ ইত্যাদি দিতে পারি, তাহলে তাদের নাম প্রকাশ হচ্ছে না কেন? কেন একটা সামাজিক ট্যাবু, একটা সামাজিক কলঙ্ক ঘাড়ে নিয়ে এতজন শিক্ষক শিক্ষিকারা তাদের ঘুরে বেড়াতে হবে? এই পরিষ্কার প্রশ্নে আমি রাহুলের কাছে যাব। দেখো সুমন, একটা কথা আলোচনার সময় বারবার উঠে আসছে যে যোগ্যের মধ্যে যে প্রশ্নটা তুমি করলে একটু আগে, যে এতগুলো অযোগ্য এতগুলো যোগ্য, তো যোগ্যর লিস্ট কেন প্রকাশ হচ্ছে না বা কেন করা হলো না? প্রথম কথা আমি ধরে নিলাম যে এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট দেয়নি, বা বহুবার তার হলফনামা দিয়েছে, বহুবার তার এফিডেভিট দিয়েছে,
সেটা সুপ্রিম কোর্টের কাছে আদৌ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেই নিয়ে পরে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে সিবিআই যদি ইনভেস্টিগেশন করেও থাকে তাহলে অযোগ্যদের লিস্ট যেমন 6000 এত দেওয়া হয়েছে, তোমার যোগ্যদের লিস্টটা দেওয়া হলো না কেন? আরে দেওয়া হলো না মানে যোগ্যদের লিস্ট পাবলিশ করা হচ্ছে না কেন? আজকে এসএসসি চেয়ারম্যান বলছেন 15000 সামথিং হচ্ছে যোগ্য, ফেয়ার এনাফ, তো নামটা কেন পাবলিশ করছেন না? আমি সুমন তরকারি ধরে এলাম, আমাকে সময় দিও। যে এসএসসি কোথাও দাঁড়িয়ে এর মধ্যে আমার তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো সহানুভূতি নেই। আজকে সত্যি যারা রাস্তায় দাঁড়িয়েছে, যারা তুমি অযোগ্য বাদ দাও, আমি বলছি 15000 কে যাতে এই সরকার মাইনে দেবে তাদের নামটা পাবলিশ করতে অসুবিধাটা কোথায়? প্রশ্নটা খুব সহজ, এটা ঘোরানো হচ্ছে কেন? এসএসসি তাদের সর্বোচ্চ সাজা হোক, তার এসএসসি সেই দায়ভার তো এই রাস্তায় বসা শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া যায় না। আজকে সুপ্রিম কোর্ট তো সেটাও মনে করতে পারতো যে এসএসসি লিস্ট দেয়নি। আরে সুপ্রিম কোর্ট বাদ দাও, তুমি মাইনে দিচ্ছ 15000 প্লাস সামথিং কে, তাদের নাম কেন প্রকাশ হবে না? আমি শেষ করি। আমি আজকে দেখো প্রশ্নের উত্তর দিচ্ছ না তো। পর্ষদ যে হলফনামা দিয়েছে, যে কথা একটু সুদীপ্ত বললো, রাজ্য সরকার কিন্তু দেয়নি। রাজ্য সরকার রিভিউ পিটিশনে যেতেই পারে, এবং আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন শিক্ষকদের, তারা সেখানে থাকেনি। আজকে তোমাকে একটা কথা বলছি, এই যে আইনি লড়াই, এই যে আজকে রাজ্য মেনে নিয়েছে 31 ডিসেম্বর অবধি সবাই বেতন পাবেন, সবাই পাবেন, এবং এদের সমস্যা কোথায়? যদি আজকে দাঁড়িয়ে প্রত্যেকে স্কুলে জয়েন করে এবং নিজের নিজের কাজে ফিরে যায়। রাহুল, আমি বলি, আমি তোমার বাড়তি 30 সেকেন্ড দেবো, কিন্তু তুমি একটা বাক্যে বলে দাও যে সুমন তুমি যে প্রশ্ন করছো আমার কাছে তার জবাব নেই, কারণ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছ তো। আমি বলছি আমি 15000 প্লাস কে বেতন দিচ্ছি, তাদের নামটা কেন পাবলিশ করছি না? এইটা কি উত্তর আছে তোমার কাছে? কথাটা শেষ করতে তোমাকে। প্রথম কথা হচ্ছে তাদের কোনো অসুবিধা নেই, লিস্ট নিয়ে তাদের মাথা ব্যথার কারণ নেই, এবং যদি তারা মনে করে জয়েন করবে ডিআই তাদের জানিয়ে দেবে। প্রথম কথা, মাথা ব্যথার কারণ নেই, ছেলেগুলো রাস্তায় বসে আছে। তারা তো 31 ডিসেম্বর অবধি যদি আইনি লড়াই হয়, এই লড়াইটা লড়বে কারা? যদি আইনি লড়াই পরবর্তীকালে লড়তে হয়, সে লড়বে রাজ্য সরকার, সেটা লড়বে মুখ্যমন্ত্রী নিজে। আজকে যে আমি ঠিক করেছি, ঠিক 30 সেকেন্ড নন্দনন্দর একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি মাইনে দিচ্ছ 15000 প্লাস কে, তাদের তালিকা প্রকাশ করছো না কেন? আবার বলছি আমি এই উত্তরটা পাচ্ছি না। আমি তোমাকে বলি, এই গল্প শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে তা তো নয়। এর আগে আমি শেষ করি, আমি শেষ করতে, তুমি 1 মিনিট নাও ভাই, আমি আর জিজ্ঞাসা করব না। শেষ করতে দেবে না 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 না, বলো না, তুমি তোমারই সময়, আমি আর প্রশ্নই করব না, কারণ আমি 3বার প্রশ্নটা করেছি, আমি কোনো জবাবই পেলাম না। আমার বক্তব্য হচ্ছে তুমি ত্রিপুরা, গুজরাট, উত্তর প্রদেশ ঘুরে বেড়াও। মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছে, সেই আশ্বাসের ভরসা করতে পারছে না কেন? আজকে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে, এবং আজকের দাঁড়িয়ে রাজ্য সরকার যেটা বলেছে যে 31 ডিসেম্বর অবধি প্রত্যেকে যারা মানে যোগ্য শিক্ষক, তাদের কেউ বাদ যাবে না, তারা প্রত্যেকে 31 তারিখ অবধি মাইনে পাবে, বেতন পাবে, এবং তারা থাকবে তাদের সব পদে। কিন্তু আলটিমেটলি আমার বক্তব্য হচ্ছে যে যদি ভরসা না করতে পারে মুখ্যমন্ত্রীর উপরে, যদি আইনি লড়াই লড়তে হয়, সেই লড়াইটা লড়বে তো রাজ্য সরকার, সেই লড়াইটা লড়বে তো মুখ্যমন্ত্রী নিজে। তো সেই আশ্বাসটুকু বা সেই ভরসাটুকু থাকতে তো হবে। একদম, আমি তোমায় বাড়তি সময় দিয়েছি, বলো। কারণ আমি প্রশ্ন করবো না, কারণ আমি প্রশ্নের জবাব পাচ্ছি না। আমার বক্তব্য যেটা, ইন্টেনশনটা কি? রাজ্য সরকারের ইন্টেনশন যে চাকরিটা ফিরিয়ে দেওয়া, রাজ্য সরকারের ইন্টেনশন যোগ্যদের যাদের চাকরি থাকে সেটা দেখা, আর যাদের ইন্টেনশন এই চাকরি গেল বা যাদের ইন্টেনশনের চাকরিটা বাতিল হলো, তাদের নিয়ে আমরা কথা বলছি না, সেটা বললে এখন দোষ হয়ে যাচ্ছে। সমস্যাটা এখানে সুমন, আমার বক্তব্য সেটাই। কিন্তু আমার একমাত্র দোষ হচ্ছে, রাহুলকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে ট্যাক্স পেয়ারের টাকায় আপনি যথার্থভাবে মানবিকভাবে 15000 প্লাস লোককে আপনি বেতন দিচ্ছেন, তাহলে তাদের নামটা প্রকাশ করে তাদের সামাজিক ট্যাবু থেকে, সামাজিক কলঙ্ক থেকে কেন বের করবে না এসএসসি? এটা খুব সহজ প্রশ্ন। কোথায় সুপ্রিম কোর্ট করবে? আরে সুপ্রিম কোর্ট কেন করতে যাবে? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভাই, 3 তারিখ দিয়েছে, সেই রায় মডিফাই করে দিয়েছে। ধন্যবাদ রাহুল। আমি সত্যি একটা লাইনের প্রশ্ন করেছিলাম, আমি কিন্তু কোনো জবাব পেলাম না। আর বাকি তোমার সব বক্তব্যের সঙ্গে একমত। আমি উত্তরপ্রদেশ যেতে রাজি আছি, গুজরাট যেতে রাজি আছি, ত্রিপুরা বেড়াতে নিয়ে যাবো, কিন্তু আমি প্রশ্নটা পেলাম না। আড়াই মিনিট পর আপনি শুরুতে একটা কথা বলেছিলেন না যে বেআইনি কাজ আইনত সরকার কি করে করবে, রাহুলদা পুরোটাই সেটা বুঝিয়ে দিলেন আর কি। মানে যোগ্য অযোগ্য বলতে গিয়ে ধুনো জ্বালিয়ে রাহুলদা যে যোগ্যটা করলেন সেটা হচ্ছে 31 ডিসেম্বর বোধহয় রাহুলদা তারপর হ্যাপি নিউ ইয়ার বলবেন এই যারা শিক্ষকদের চাকরি চলে যাবে। আপনি লড়েন কি? আপনি তো লড়বেন না, চুরিটাকে রাজ্য সরকারি। এক সেকেন্ড, তুমি বলছো লড়বে কে? রাজ্য সরকার। আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চুরিটা কোন সময় হয়েছে? রাজ্য সরকার। এতগুলো যে মানুষ, এতগুলো যোগ্য রাস্তায় লোকে আছে, কার জন্য? আমি ধন্যবাদ রাহুল। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, আমি আবার বলছি, আজকে অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনামা, সরকারি অর্ডার আজকে রাজ্য সরকার প্রকাশ করেছে, যাতে আবার অত্যন্ত আইন মেনে, আমি প্রশংসা করছি যে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, হু হ্যাভ নট স্পেসিফিক্যালি বিং
ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ রাজ্য সরকার যারা ঘোষিত অযোগ্য তাদের বাদ দিয়েই বেতন দিচ্ছে, ফেয়ার এনাফ। তাহলে বাকিদের নাম প্রকাশে, যাদের আমি বেতন দিচ্ছি, নাম প্রকাশে অসুবিধে কোথায়? আমি নিশ্চিত রাহুল সত্যি এই জবাব নিশ্চয়ই ওর কাছে নেই, তাহলে নিশ্চয়ই এতবার আমি অন্তত 6বার প্রশ্নটা করেছি, একবার জবাব দিত। কিন্তু এই প্রশ্নের উত্তরটা বিশ্বাস করুন আমরা খুঁজছি। আমার পরের প্রতিবেদন এটা নিয়ে। স্কুলে কারা যাবে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে আনটেন্টেড টিচাররা স্কুলে যাবে। তা আনটেন্টেড টিচার কারা? আমরা কেন দেখবো না? আমরা টেন্টেড কি আনটেন্টেড সেটা আমাদের দেখতে হবে না? যোগ্য অযোগ্যের তালিকার দাবিতে ঠাই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও শিক্ষামন্ত্রী আবার স্পষ্ট করে দিয়েছেন কোনো তালিকা প্রকাশ করা হবে না। পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না। এর মধ্যেই মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার জেলা স্কুল পরিদর্শকদের একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছেন কারা অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এসএসসি তার একটা তালিকা পাঠিয়েছে। এর আগে এদিন দুপুরেই একটি সংখ্যা জানান শিক্ষামন্ত্রী। 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। 17,206 জন। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে কলকাতা হাইকোর্টে এসএসসি যে রিপোর্ট দিয়েছিল তাতে বলা হয় নবম, দশম ও একাদশ দ্বাদশে মোট নিয়োগের সুপারিশের সংখ্যা 17,206। শিক্ষামন্ত্রী বলছেন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তালিকা দিয়েছে, অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন যারা, তাদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। আর এখানেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, তাহলে তা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? আসলে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে একটা নোটিশ পাঠানো হয়েছে, যে একটা লিস্ট পাঠানো হয়েছে এবং বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের কন্টিনিউ করতে দেওয়া হোক 31/12/2025 অবধি। তাহলে এই লিস্টে কারা আছে সেটা তো আমাদের জানতে হবে। আমাদের তো দেখতে হবে যে আমরা নট ফাউন্ড টু বি টেন্টেড যাচ্ছি, আর যারা ফাউন্ড টু বি টেন্টেড তারা যেন না যেতে পারে, এটা আমাকে কনফার্ম হতে হবে। আইনজ্ঞদের একাংশের দাবি পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। 26,000ই বলছে তো আমি যোগ্য, আপনি বার করে দিন 17,206 জনের নাম কে কে আছে, তাদের কি পরিচয়, তারা কোন স্কুলে যাবে, চলে যাবে। এটা আপনি যেটা করছেন ওটা বিভ্রান্ত সৃষ্টি করছেন, যাতে করে আবার এই যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে যোগ্যদের বলি দিতে পারে। সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে নির্দেশের সঙ্গে এই তালিকা প্রকাশ না করার কোনো সম্পর্ক নেই। এটা একটা বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। এটা তো ট্রান্সপারেন্সির প্রশ্ন। আপনারা যদি ডিআই অফিসে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন তাহলে এটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তুলতে কোথায় অসুবিধে? এদিন বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধি দল। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়, একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের তাড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না। সব মিলিয়ে জট কাটার কোনো লক্ষণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, মৃত্যু উপত্যকার চেহারা নিয়েছে কাশ্মীর। অন্তত 28 জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা। আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় সেখানে রয়েছে। সুকান্ত, প্রতি মুহূর্তে পেহেলগাঁওয়ের ছবি তুলে ধরছে। থমথমে, দোকানপাট বন্ধ এবং রাস্তায় কার্যত, খেয়াল করবেন যে যখন কাশ্মীর অশান্ত হয়েছিল তখনও কিন্তু পর্যটকদের আক্রমণের মুখে পড়তে হতো না। তাদের আহত হওয়া বা প্রাণহানি তো দূরে থাক, সেই ঘটনা কিন্তু আমরা দেখিনি। এইখানে আজকে অন্তত 28 জনের মৃত্যুর আশঙ্কা। যেটা বলতে আমার খুব দ্বিধা হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় পরিচয় চিহ্নিত করে নিশ্চিত হয়ে খুন করা হয়েছে তাদের। সুকান্ত কি দেখাচ্ছে দেখাবো পেহেলগাঁও থেকে। যখন পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু তাদের উপরে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে এই যে রাস্তা, অর্থাৎ এই পেহেলগামের অন্যতম রাস্তা বা সুপার মার্কেট এরিয়া, সেখান থেকেই কিন্তু 20 মিটার দূরে সামনে যে পাহাড়ের অঞ্চল দেখা যাচ্ছে, বাইসারান যাচ্ছে, ঠিক এখান থেকেই পর্যটকরা ঘোড়া ভাড়া করে এখান থেকে তারা সেই বাইসারান যায়, যেখানে লোকাল লোকরা তাকে কিন্তু বলে যে মিনি সুইজারল্যান্ড। ফলত এই যে বাইসারান সেটা কিন্তু পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র ছিল। এর মধ্যে আর কিছুদিন পরেই অমরনাথ যাত্রা শুরু হবে
তার ঠিক আগে এই গুলি চালানোর ঘটনাতে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, সরাসরি যে ছবি দেখানোর চেষ্টা হচ্ছে যে সমস্ত দোকানপাট ইতিমধ্যে বন্ধ। আর গতকালকেও যেখানে দোকানপাট খোলা ছিল আজ কিন্তু পরপর সেই সমস্ত দোকানপাট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বৈশারণ এলাকাতে যে সমস্ত হোটেল ছিল সেই সমস্ত হোটেলেও কিন্তু পুরোপুরি যত পর্যটক ছিল সব পর্যটককে আজকেই নিচে নামার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত পেহেলগামের যে চত্বরে আমি রয়েছি সেখানে হোটেলে এখনও পর্যন্ত পর্যটকরা রয়েছে, কিন্তু পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সেই অবস্থা কিন্তু এখনও থাকবে। কিন্তু বৈশারণ এলাকার অন্যান্য যে হোটেল রয়েছে সেই সমস্ত হোটেল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার পর্যটকদের নিচে বা শ্রীনগরের দিকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যে ছবি সরাসরি দেখাচ্ছে যে রাস্তা, পেহেলগামের যে রাস্তা গতকালকেও একেবারে জনবহুল ছিল, আজকে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু সেই রাস্তা একেবারে শুনশান অবস্থাতে রয়েছে। আর্মিদের টহল হচ্ছে, মাঝে মধ্যে চপার ইন্ডিয়ান আর্মির আকাশে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে পেহেলগামের বৈশারণ এলাকা। দেখুন, এই অনুষ্ঠানে বারবার আমরা সুকান্তর এই প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব, সরাসরি সুকান্তকে বসানোর বা কথা বলারও চেষ্টা করব, কিন্তু বুঝতেই পাচ্ছেন এই ঘটনার পর সমস্ত উপত্যকার যত ইন্টারনেট কানেকশান আছে সেগুলো ডাউন করে দেওয়া হয়েছে। সরকার একেবারে সম্পূর্ণ ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে রেখেছে যাতে কোনোভাবে হিংসা না ছড়াতে পারে। আমি সেই কারণে সুকান্তর সঙ্গে যোগাযোগে অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা নেই, একটার পর একটা প্রতিবেদন সুকান্ত ইতিমধ্যেই পাঠাচ্ছে সীমাবদ্ধতা সত্ত্বেও। আমার পরের বক্তা সজলকে প্রথমে ধন্যবাদ জানাবো যে এই শিক্ষক শিক্ষিকাই আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোর পাশে। সজল কাল রাতে জল নিয়ে তারপর সকালে বায়ো টয়লেট নিয়ে পৌঁছেছে। আমি সারাদিন তাদের সঙ্গে সজলের কথা হয়েছে। সজল নিঃসন্দেহে লক্ষ্য করেছে যে শারীরিক সমস্যা, শারীরিক যন্ত্রণা তো একটা জিনিস, কিন্তু চূড়ান্ত মানসিক যন্ত্রণার মধ্যে এদের থাকতে হচ্ছে। কেন? আসলে একটা সোশ্যাল ট্যাবু বলতে যা বোঝায়, এই যে সামাজিক একটা স্টিগমা, একটা কলঙ্ক দাগ এদের সবার গায়ে লাগলো। রাস্তা ঘাটে, চায়ের দোকানে, প্রত্যেক জায়গায় শুনতে হচ্ছে, প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যে এই তুই ঘুষ নিয়ে চাকরি পেয়েছিস। কেউ জিজ্ঞেস করছেন যে তুই টেন্টেড না টেন্টেড নয়, কেউ জিজ্ঞেস করছে যোগ্য না অযোগ্য। আমি বলছি এই গোটা বিষয়টা, এদের এই সামাজিক অসম্মান, সামাজিক কলঙ্ক থেকে মুহূর্তে রেহাই পেয়ে যাবে এরা যখন যোগ্যদের তালিকাটা প্রকাশিত হবে। এবং এই দাবিতে, বিশ্বাস করুন, মূল এই দাবিতে তারা রাস্তায় রোদে ভিজে, ঘামে ভিজে, রাত্রিবেলা খোলা আকাশের নিচে শুচ্ছে। এই মুহূর্তে এখন গোটা এসএসসি দফতর ঘিরে এই আন্দোলনটাই চলছে। আমি সজলের কাছে আসবো যে শিক্ষকদের সামাজিক সম্মানটা পুনরুদ্ধারের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে যোগ্যদের তালিকাটা প্রকাশ করে এই যন্ত্রণা থেকে তো মুক্তি দেওয়া যেত তাদের। অসুবিধেটা কোথায়? রাতের পরিবেশ, আমি গতকাল সারা রাত ছিলাম, আজকেও সকাল থেকে আমি ওখানে ছিলাম। রাতের পরিবেশ সকালের থেকে অনেক ভালো। বাইরে যখন 40 ডিগ্রি তাপমাত্রায় থাকে এবং সেখানে যখন একজন প্রেগনেন্ট মহিলা তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন, তখনকার যে অনুভূতি, সেটা যারা স্পটে না থেকেছেন তারা এটা সত্যিই রিয়েলাইজ করতে পারবেন না কি ধরনের অমানবিক একটা সিচুয়েশান। আমি যখন কালকে রাত্রে ওখানে পৌঁছই তখন বোধহয় রাত 12টা হবে। একটু যেহেতু আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার গায়ে রাজনৈতিক ছাপ আছে, আমি প্রথম থেকে চেষ্টা করছিলাম একটু দূরে থাকার। আমি দেখছি একটু দূরে একটা মাস 6 বাচ্চা নিয়ে একজন ভদ্রলোক বসে আছেন, যেভাবে সাধারণত আমরা পুরুষকে দেখি না। তো আমি প্রশ্ন করেছিলাম, আপনি কি শিক্ষক? বললেন না, আমি শিক্ষকের স্বামী। একদম, মানে এই যে ভাবনাটা, যে 6 মাসের সন্তান প্রসূতি মা, তিনি আন্দোলনের মধ্যে রয়েছেন, আর সেই বাচ্চাকে কোলে নিয়ে, যে বাচ্চাটার এখন হয়তো ব্রেস্ট ফিডিং করার কথা ছিল, সেই বাচ্চাকে কোলে নিয়ে বাবা মশার কামড় খাচ্ছে, যাদের মাথার উপর কোনো ছাদ নেই। এতটা জানোয়ারের পর্যায়ে পৌঁছতে পারে যে সরকার বাথরুমগুলো অবধি বন্ধ করে দিয়েছে, পাবলিক টয়লেটগুলো বন্ধ করে দিয়েছে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আমরা যতই জল দিই, হ্যাঁ, সেই জল অপ্রতুল ওদের সংখ্যার কাছে। হ্যাঁ, এই যে অবস্থাটা, এই অবস্থাটা এক কথায় নারকীয় বললেও নরককে বোধহয় ছোট করে দেখা হবে। তাই আমি আপনাদের বলবো যে আমি সবাইকে অনুরোধ করবো, তৃণমূলীরা যেতে পারবে না, এই রাহুলদা না যাওয়া ভালো নিরাপত্তার খাতিরে, বাকিরা একবার দেখে আসবেন পরিস্থিতিটা কি। আমি তার থেকেও দেখুন, আবারও বলছি, একটা শব্দ আপনি আবার ভাষা বলবেন না যে মুখ্যমন্ত্রীকে যদি আমি আজকে নির্লজ্জ বলি, তাহলে দয়া করে আপনি আমায় থামাবেন না। বলছেন আমি 1 মিনিটে মিটিয়ে দিতে পারতাম।
যদি 1 মিনিটে আপনি মিটিয়ে দিতে পারতেন দিদিমণি, তাহলে আপনি সেই 1টা মিনিট সময় বার করতে পারলেন না কেন? আপনারা তো 40 কিলোমিটারও অনেক সময় আপনাদের মন্ত্রীরা হেলিকপ্টারে করে গেছেন। আপনি তো মেদিনীপুরে ছিলেন, ফিরে আসতে কতক্ষণ লাগতো? আমার প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি কেউ রাখে না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলেছিলেন যে 370 ধারা রোধ হয়েছে, কাশ্মীরে আর কোনোদিন রক্তস্নান ঘটবে না। প্রতিশ্রুতি কেউ রাখে না। সুনীলদা লিখেছিলেন না, কেউ কথা রাখে না। দেখুন, এটা প্রতিশ্রুতি রাখা নয়, এটা ব্যর্থতা হতে পারে, এটা সরকারি ব্যর্থতা হতে পারে। আমরা ঠান্ডা করে বসে একে যত সহজে আমরা একে এক্সপ্লেন করি যে ঢুকলো কি করে, বেরোলো কি করে। আমাদের দেশটা তো চীনের প্রাচীর দিয়ে ঘেরা নয়, আমাদের পার্বত্য উপত্যকাগুলো সেখানকার না প্রাচীর দিয়ে ঘেরা নয়, কিন্তু আমি ঢক্কা নিনাদ করেছি মাসের পর মাস। কাশ্মীর, আমি বলছি সজল, তোমার পাড়াতেও খোঁজ নাও, বহু বঙ্গ সন্তান, বহু বাঙালি পরিবার এখন কাশ্মীরে ছুটিতে গেছে। আমার চেনা পরিচিত কতজন যে গত 3 মাসের মধ্যে কাশ্মীর ভিজিট করেছে। তার কারণ কি? যে সরকারের সেই প্রতিশ্রুতি যে কাশ্মীরে কোনো গোলমাল হবে না। আমি আপনাকে প্রথমেই বলেছি, আমার ডিনাইল কোনো ভূমিকা নেই। আমি প্রথমে বলেছি সরকারের প্রতিশ্রুতি রক্ষা নয়, এটা সরকারি ব্যর্থতা বলে আমার মনে হয়। আমি এই কথা, এই লোকগুলো এখানে বলছে অপরাধ। 26,000 চাকরি খেয়েছে, 26,000 চাকরি খেয়েছে, তাদের পেছনে 1 লক্ষ পরিবার আছে। কি ধরনের নির্লজ্জ, কি ধরনের নির্লজ্জ! একটা প্রশ্নের উত্তর সময় দিতে হবে। আপনি যখন প্রশ্ন করছেন, ঠিক বলির আগে পাঁঠা যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে, খারাপ ভাবে নেবেন না, আমি ঠিক সেই রকম চেহারা তাদের মধ্যে দেখতে পেয়েছি। প্রশ্নের উত্তর নেই, চেয়ারে বসে এত বড় বড় কথা বলছেন, লজ্জা করে। আমি আপনাকে বলছি যে আপনার একটা সহজ প্রশ্ন করেছিলেন যে আপনি মাইনে দেবেন, আপনাকে অযোগ্য কাদের বলতে হবে না, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করে দিন। অযোগ্যদের তালিকা ওরা দাবি করছে, আমি ওদের কাছে অনুরোধ করব যে যোগ্যদের তালিকা যদি শুধু প্রকাশ হয়ে যায়, তাহলে অযোগ্য কারা বাকিরা নিজেরাই বুঝে নেবে। সরকার সেটাও কেন করতে পারছে না? আপনি যত সহজেই প্রশ্নটা করছি, যারা ওদের থেকে খেয়ে বসে আছে, তাদের যদি চাকরিটা খেয়ে নেওয়ার কথা ঘোষণা করে, তাহলে এরপর তো তারা এদেরকে খেয়ে নেবে। এই যে চিন্তাটা, এই চিন্তা থেকেই সরকার কোনো দিনও ঘোষণা করতে পারবে না। আমি শুনছিলাম যে সরকার মাইনে দেয়, আরে সরকার কারোর পৈতৃক টাকায় মাইনে দেয় না, সে কেন্দ্র হোক রাজ্য, আমার আপনার টাকায় মাইনে দেয়, আমার আপনার টাকায় মাইনে দেয়। কিন্তু এরা চাকরি খেয়ে নিয়েছে, সে কথা না বলে বলছে আমরা চাকরি ফিরিয়ে দিই। কোন চাকরি ফিরিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রীকে আমি রাজনীতি করবো না, আপনার প্যানেলে আসবো না, যদি আপনি দেখাতে পারেন মুখ্যমন্ত্রী গত 7 দিনে একটা সত্যি কথা বলেছেন। আমার মনে পড়ে লাস্ট সত্যি কথা যে আমরা সবাই চোর। আমি দ্রুত দেখুন, দুটো ইস্যু। এক হচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য তার তালিকা কেন প্রকাশিত হবে না। 2 হচ্ছে যে অযোগ্যদের পাশে সরকার আছে কি নেই, এ তো বেসিক। আমি আবার বলছি যে সরকার তো বেআইনি কাজ করতে পারে না, যার ফলে অযোগ্যদের পাশে সরকার থাকবে কি করে? কিন্তু লক্ষ্য করুন যে অযোগ্যদের দেয়া প্রতিশ্রুতির মধ্যেই, সরকারের মধ্যেই সম্পূর্ণ দুটো অ্যাপ্রোচ, দুটো সুর। দেখুন, যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্য আলাদা না হলে স্কুলে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। কিন্তু এই ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থান কি ভিন্ন? সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী কার্যত বুঝিয়ে দেন যোগ্য এবং অযোগ্যর ক্ষেত্রে তার অবস্থান আলাদা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন, বলবো যে বাড়ি চলে যান। আমরা তো এসএসসি তে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী মাইনে পাবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত পাবেন, এটাই বলবো। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী আবার চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন যোগ্য অযোগ্য তাদের দেখার দরকার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। শিক্ষামন্ত্রীর মুখে বারবারই শোনা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। এসএসসি জানিয়েছে 1
যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়, সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, যোগ্য অযোগ্য বাছাই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থানে কি ফারাক রয়েছে? মুখ্যমন্ত্রী চালাকি করতে পারেন, কোনো কাজ সুচারুভাবে করতে পারেন না। মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পারবেন, উনি নিজের সমস্যা। এই যে লিস্ট বেরোচ্ছে না, কার হুকুমে? নিজেই দোষী মমতা ব্যানার্জি খোদ। যার চাকরি হারায় তাকেই সবটা দেখতে হয়। চাকরি হারারা রাতভর এখানে পড়ে আছে, তার কারণ মুখ্যমন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই। তাই মুখ্যমন্ত্রীর স্তোক বাক্যে চাকরি হারারা যাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা কেউ এসএসসির বাড়ি ছেড়ে যাবে না। সমাধান মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। আমরা তো বারবার বলছি যে দায়ী মমতার, দায়িত্বও মমতার। শেষ অবধি যোগ্যদের ভবিষ্যৎ কি? স্থায়ী চাকরি চলে যাওয়ার জন্য যারা দায়ী তাদের কি শাস্তি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা নিজে এই যারা আন্দোলন চালাচ্ছেন তাদের একজন, তন্ময় হালদার। মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ হাই স্কুলের পড়াতেন, জীবন বিজ্ঞান পড়াতেন, পাথর প্রতিমায় বাড়ি। ওনার কাছে, তন্ময়ের কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে কালকে এসএসসি ভবন থেকে 13 জন বেরিয়ে এলেন, তারা বললেন যে তাদের বলা হয়েছে প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং অবধি বৈধ। তার কারণ 1 বছরের মধ্যে প্যানেলে আর মেয়াদ যতক্ষণ আছে, যতক্ষণ না মেয়াদ সম্পূর্ণ হওয়ার মধ্যে এই কাউন্সেলিংগুলো হয়েছে। চতুর্থ থেকে অষ্টম অবৈধ। এটার আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে তারা সব আইন মেনে চলছেন। এটা অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের এই 31 নম্বর পয়েন্টে এই রকম আছে। তারা পরিষ্কার বললেন ডিভাইড অ্যান্ড রুল। আজকে শিক্ষামন্ত্রী বললেন এই পুরোটা কাল্পনিক, কাউন্সেলিং নিয়ে যে বিতর্ক সেটা ওদের কল্পনাপ্রসূত। কিন্তু তন্ময়ের কাছে আমার প্রশ্নটা থাকবে যে আজকে এই মুহূর্তে এত সংখ্যক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তারা আন্দোলনের পথে, এই মুহূর্তে সরকারের কাছে কি প্রত্যাশা? মুখ্যমন্ত্রী বলছেন যে বেতন পাচ্ছেন, তো এত যোগ্য অযোগ্য নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আমার প্রথম কথা হলো যে সরকার বলেছেন ঠিকই যে আপনারা তো বেতন পাবেন, তাহলে আপনারা কেন এই ব্যাপারটা নিয়ে, যোগ্য অযোগ্য এই ব্যাপারটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? কিন্তু আমার বিষয় হলো যেটা, যে আমরা যখন 2019 সালে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তখন আমাদের কাছে কোনো রকম এই টেন্টেড আনটেন্টেড এই শব্দগুলো আমরা শুনতে পাইনি। আজকের 7 বছর সেখানে চাকরি করলাম, হঠাৎ করে কারুর একটা ব্যর্থতার জন্য আজকের আমরা এই রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এই যে রাস্তায় আমরা বসলাম, আমরা যে আমাদের পরিবারকে নিয়ে যে রাস্তায় বসেছি, এর দায়ভার কাদের? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই সরকার যেটা বলছেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করেন। আমাদের অ্যাপয়েন্টমেন্টে তো কোনো ভলেন্টিয়ারি সার্ভিস বলে কিছু লেখা ছিল না। সেখানে আমাদের সার্ভিস পিরিয়ড আপ টু 60 ইয়ার্স পর্যন্ত ছিল। সেখানে কোনো রকম 31 ডিসেম্বর 2025 সাল এরকমভাবে কিছু সেখানে মেনশন করা ছিল না। তো সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা চাকরি করতে পারবেন 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কেন এই একটা সীমারেখা বেঁধে দেওয়া হবে? এটার কারণটা কি? এটা কার ব্যর্থতা? এটা তো আমাদের ব্যর্থতা নয়। তৃতীয় কথা যেটা হলো যে আমরা যে আজকে স্কুলে যাব, আপনারা বলছেন যে আপনারা তো মাইনে পাবেন, আপনাদের স্কুলে যেতে অসুবিধা কোথায়? আমি ধরুন কালকে সকালবেলায় স্কুলে গেলাম, আমার হেডমাস্টার যদি আমাকে প্রশ্ন করে যে আপনি আজকের স্কুলে আসলেন, আপনি যে যোগ্য না অযোগ্য তার কি প্রমাণ আছে? তাহলে আমি তাকে কি প্রমাণটা দেব? আমি জানি আমি একজন প্রকৃতই যোগ্য শিক্ষক, কিন্তু আমি তো তাকে কোনো লিখিত প্রমাণ দিতে পারছি না, যেহেতু আজকের সবকিছু। কিন্তু তন্ময়, যে মুহূর্তে আপনি মাইনে পাবেন, যে আপনার নামে মাইনে এসেছে, সেটাই কিন্তু আপনার যোগ্যতার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একটা প্রমাণ। কিন্তু না, সরকারি ব্যবস্থায় কিন্তু এই মাইনে তো আমরা নেব না, কারণ এখানে যে এই মাইনেটা তো আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে। কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত কেন? আমি তো কোনো ক্রিমিনাল কোনো অফেন্স আমার নেই, আমি তো কোনো দুষ্কর্ম করিনি, তাহলে আমার চাকরির মেয়াদ কেন 31 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবে? আমরা তো এইটুকু সময়, এই 8 মাসের জন্য আমরা মাইনে নেব না। আমাদের চাকরি যেমন 60 বছর পর্যন্ত ছিল, যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, সেই অনুযায়ী আমাদেরকে
চাকরিতে ফিরিয়ে দিতে হবে এবং সেই পর্যন্ত পেলেই তবে গিয়ে আমরা চাকরিতে জয়েন করব, নচেত আমরা চাকরিতে এই মুহূর্তে জয়েন করব না। আর এই মুহূর্তে আপনাদের একটা তো বড় দাবি, সেটা হচ্ছে কারা যোগ্য তার তালিকা, আপনাদের সামাজিক সম্মান ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের একটা দাবি রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা যারা যোগ্য শিক্ষক তারাই শুধুমাত্র স্কুলে যাবেন, অযোগ্যরা স্কুলে যাবেন না। তাহলে আজকের যে সমস্ত যোগ্য শিক্ষক আমরা রয়েছি, প্রকৃত যোগ্য শিক্ষক, তাদের তালিকা ইমিডিয়েট প্রকাশ করতে হবে। গতকালকের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি বলেছিলেন যে আমরা 21শে এপ্রিল সমস্ত যোগ্য শিক্ষকদের একটা সম্পূর্ণ তালিকা প্রকাশ করব, কিন্তু সেটা কি কারণে সেটা প্রকাশ করা হলো না, আমি সেটার সদুত্তর আমার কাছে নেই। কিন্তু আমি চাইবো এটার সম্পূর্ণভাবে একটা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হোক। এর মাঝখানে আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে আমার কাছে একটা আমি ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এখানে 3 তারিখে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছিল যে টোটাল 26,000 প্যানেলটা ক্যান্সেল করা হচ্ছে, কিন্তু সেই দিন সেই সাথে সাথেই মধ্যশিক্ষা পর্ষদ বলুন বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তারা একটা চিঠি দিয়ে সেখানে তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ এই সুপ্রিম কোর্টের রায় আমরা মেনে নিচ্ছি। এবং এটা 17 তারিখে আমি তথ্যের প্রয়োজনে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে মডিফিকেশন মামলা করা হয়েছিল কিছু ক্লারিফিকেশন চেয়ে, সেই মডিফিকেশন মামলায় সুপ্রিম কোর্টই একেবারে স্পষ্ট সেখানে রাজ্য সরকারের আইনজীবী দাঁড়ান এবং রাজ্য এসএসসি পর্ষদ তারা এই যে 3 তারিখের রায় তার সঙ্গে সহমত পোষণ করেন। এটা তথ্যের খাতিরে। তন্ময় একটা কথা বললেন যে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, আমি বলছি 11ই এপ্রিল এবং 18ই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন 21 তারিখের কথা, কিন্তু তন্ময় লক্ষ্য করে দেখবেন, আমি চালাবো এক্ষুনি, একটা অংশ ব্রাত্য বসু যোগ করেছিলেন আইনি পরামর্শ পাওয়া গেলে 21শে এপ্রিল অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আইনি পরামর্শ পাওয়া গেলে। এখন শিক্ষামন্ত্রী বলেছেন যে আইনজীবীরা বারণ করেছেন, আইনি পরামর্শ এটা নয়। আমি দ্রুত একবার কি বলেছিলেন শিক্ষামন্ত্রী প্রথমে দেখাবো। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। স্ক্যান, হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। আমি এইখান থেকে দুদিনের বক্তব্য দেখালাম শিক্ষামন্ত্রী, 11ই এপ্রিল 18ই এপ্রিল। এবার দেখাবো যে গতকাল তিনি কি বলেছিলেন এই যে আইনি পরামর্শের কথা বারবার বলা হয়েছে, আইনি পরামর্শ পাওয়া যায়নি সেই জন্য তালিকা প্রকাশ করা যাচ্ছে না। দেখাবো। আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। আমরা তো ইতিবাচক ছিলাম। আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, তার সম্ভাবনা থাকছে। এটা আজকের শিক্ষামন্ত্রীর বক্তব্য। আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, গতকাল 12:30টার সময় এবিপি আনন্দে যে সাক্ষাৎকার দেন তাতেও খুব স্পষ্ট করে ব্রাত্য বসু বলেন আইনি পরামর্শ পাইনি। আজকে শুধু তো ব্যাখ্যা দিলেন কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। দেখুন, এই প্রথমেই বলি সুপ্রিম কোর্টের কোনো কি বাধা আছে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওনাদের ওয়েমার পাবলিশ করতে হবে। কেন কথাটা বললাম? 22শে এপ্রিল 2024 সালে ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল তার 363 নম্বর প্যারাগ্রাফের সাব প্যারাগ্রাফ 3-তে বলা আছে যে 22 লক্ষ ওয়েমার ইমিডিয়েট পাবলিশ করতে হবে এবং সেই যে ডিরেকশন সেখানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। তার মানে সুপ্রিম কোর্টে এটা বলছে যে ওয়েমার সবার পাবলিশ করতে হবে। আর উনি যেটা বললেন না যে পাবলিশ করলে কন্টেন্ট, পাবলিশ না করলে কন্টেন্ট, সেটা টের ওনারা পাবেন কালকে। আমি শুধু একটা কথা বলছি, পুরোটাই তো আইনি প্রক্রিয়া। তুমি যেটা বললে একটু আগে যে কাল থেকে যে জয়েন করতে বলেছে বা জয়েন করতে বলা হয়েছে 31 ডিসেম্বর অবধি, তার আগে সুপ্রিম কোর্টের রায় তাছাড়া কিছু করা যাচ্ছে না। তার লড়তে হবে, আইনি প্রক্রিয়াতেই লড়তে হবে। তো যারা আজকে দাঁড়িয়ে বলছেন আমরা মাইনে নেব না, আমরা মাইনে নেব না, প্রক্রিয়াটা তো আইনি। আমি বলছি পুরোটা তো সাবজুডিস, আমি সেটাই বলছি। না না, আমি সেটাই বলছি
তাদের আইনি প্রক্রিয়া লড়তেই হয় 31 ডিসেম্বরের পরে উনারা চাকরি থাকবেন কি থাকবেন না সেটাও তো আইনি প্রক্রিয়াই। আজকে যতই আমরা আইনের কাজ করি তোমার রাজ্য সরকার আমার বক্তব্য তোমার রাজ্য সরকার তারা তো ওনার সঙ্গে থাকবেন না। কিন্তু এখানে আমার পরের প্রতিবেদন, শিক্ষামন্ত্রী আজকে একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে এমন কাজ করবেন না বা করতে বাধ্য করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়। কি বলেছেন তিনি দেখাবো। না না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। যোগ্য অযোগ্য তো পৃথকীকরণই করছেন না, তাহলে বেতন কিভাবে দিবেন? হকের চাকরি হারানো আন্দোলনকারীদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি রাজ্য সরকার। এই দাবিতেই দিন রাত এসএসসি অফিসের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন তালিকা প্রকাশ করা হবে না। না না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। শিক্ষামন্ত্রীর এই যুক্তির সঙ্গে একেবারেই একমত নন আইনজ্ঞরা। যে সুপ্রিম কোর্টের ডিমান্ডের, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এই দাবির যে ডিমান্ড, এই যে দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করতে হবে, এর সঙ্গে এটার কোনো বিরোধ নেই বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্কও নেই। সুপ্রিম কোর্ট কি কোনো জায়গায় বলেছে যে তোমরা যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে পারবে না? রিভিউ করবেন বলছেন, করুন, কিন্তু এই যে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, এইটা কেন করবেন না? সুপ্রিম কোর্টের নাম করে, আইনজীবীদের পরামর্শের নাম করে এটা কাটিয়ে চলে যাচ্ছেন, এটা কাটিয়ে চলে যাবেন না। তালিকাটা কোথা থেকে আসবে আজকের দিনে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে, কোনো তো এসএসসি তো বলেছে আমরা ওএমআর শিট নষ্ট করে ফেলেছি। আজকে হট করে নতুন কথা বললে কি সেটা মান্যতা পাবে? আমার মনে হয় বর্তমানে সরকার যে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে, সেই থেকে উদ্ধার পাওয়ার জন্য এইসব নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর দাবির সঙ্গে একমত নন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরাও। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। 21 তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি যে খেলাটা খেলছে সেটা আমরা মানতে পারছি না। আমরা যোগ্য অযোগ্য লিস্ট আলাদা চাই, তারপর আমরা স্কুলে যাব। আদৌ কি যোগ্যরা চাকরি ফিরে পাবেন, নাকি এভাবেই চলতে থাকবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।